হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। এখন বাজে ঠিক 7:30, আর 1 ঘন্টার মধ্যেই আমরা বেরিয়ে যাব। বুঝতেই পারছো, চলে আসো সেই দিনটা। আমি তোমাদের তো লাস্ট কয়েকটা ব্লগে বলেই যাচ্ছি যে আমরা ভেলোর যাচ্ছি। তো আজকেই সেই দিনটা যাচ্ছি আর কি। সেই দিন আজকে চলেই আসলো। আর আমাদের ট্রেন হচ্ছে রাত 10:55 হাওড়া থেকে। তো আমরা এখান থেকে 8:30টার সময়তে বেরিয়ে যাব। ওলা বুক করা হয়েছে একটা, বা ওলা না ট্যাক্সি আমি বলতে পারছি না, আমি আন্দাজেই বললাম, কারণ আমার হাজব্যান্ড বুক করেছে। ঠিক 8:30টার সময় আমার বাপের বাড়ির সামনে চলে আসবে। আর যেহেতু লাগেজপত্র বাড়িতেই বেশি, তা আমাদের একটা ট্রলি আর ছোটোখাটো দুটো ব্যাগ আর কি। তো এর জন্যে ওখানে লাগেজ বেশি দেখে ওখান থেকেই ওলাটা বুক করা হয়েছে। তো মা বাবার এতটা হেঁটে আসবে, এর জন্য আমরাই চলে যাচ্ছি ওখানে, ঠিক আছে। তো বুঝতেই পারছো, এখন যেহেতু ট্যুরে যাচ্ছি না, তাই আনন্দ উল্লাসটা একটু কম। যাচ্ছি একটা কাজে দরকার সারতে। তো তোমরা একটু আমার জন্য প্রে করো, আমি যেন যে কাজে যাচ্ছি যেন সাকসেস হয়ে ঠিক মতো ফিরতে পারি। তো চলো বেরিয়ে পড়ি, সঙ্গে থাকো। ব্লগ জুড়ে যা যা করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর এই রওনা হচ্ছি। আর বলতে পারো যে নতুন একটা সংসার পাততে চলেছি আমি, নতুন করে অন্য জায়গাতে, অন্য পরিবেশে প্রথমবার। আর শুনতে পাচ্ছ ওখানে প্রচণ্ড গরম। আমার হয়তো গরমটা সহ্য হয়, মানে একটু কষ্ট তো সবারই হয় কম বেশি গরমটা, প্রকৃতির নিয়ম তো মানতেই হবে। আমি হয়তো সহ্য করতে পারি, কিন্তু আমার মা একদম সহ্য করতে পারে না, সেটাই সব থেকে বড় ব্যাপার। আর অসুস্থ মানুষ তো, এই মুহূর্তে গরমটা ভীষণ কষ্ট দেবে মাকে, আমি শুধু সেই চিন্তাটাই করে যাচ্ছি। তো দেখা যাক কতটা কি হয়। যদি পারি একটা এসি রুম বুক করব। আর আমাদের অলরেডি রুমটা মোটামুটি বুক করা আছে, মানে ফোন করেছিলাম আর কি। এবার দেখা যাক, বাদ বাকিটা ওখানে গিয়ে দেখা যাবে কি হয়। আর বুঝতেই পারছি, যখন মধ্যবিত্ত তখন তো বাজেটটাও মেনটেন করতে হয়, সুতরাং দেখি কি করি। তো চলো, এখানে আর কথা বাড়াবো না। এখন অলরেডি 7:40 বেজে গেছে। এখন আমি যাবো বাড়িতে, একটু পরেই চলে আসবে আমাদের গাড়ি, ঠিক আছে। সঙ্গে থাকো ব্লগ জুড়ে। আর আমাদের গোপাল সোনাকে এবার আমি রেখে যাচ্ছি গোপালের মা বাড়িতে, মানে ও বাড়িতে। কারণ আমার শাশুড়ি মা তো একা একা থাকছে, দেওর থাকছে। এবার হয়তো মা সবসময় 4 বেলা এসে গোপালকে প্রসাদ দিতে পারবে না, এর জন্য পান্তু বলেছে পিসি এবার গোপাল ভাই আমার কাছে থাকবে। তাই এবার আমি গোপালকে দায়িত্ব নিয়ে ওর কাছে রেখে যাচ্ছি, গোপালের দিদির কাছে মেইনলি আর কি, দায়িত্ব করে ও রাখবে বলেছে। আর ও তো গোপালকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওখানে রেখে যাচ্ছি। মনটা আমারও খারাপ, গোপালকে, শাশুড়ি মাকে, সবাইকে রেখে যাচ্ছি ও বাড়িতে। পান্তুর জন্য আমার বুকটা তো ফেটে যাচ্ছে, বাদি দাও। আমি মানে ও হওয়ার পর থেকে আমার জীবনটাই পুরো পাল্টে গেছে। ও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। সেখানে মেয়েটাকে আমি দেখতে পাবো না প্রায় 20 দিন, আমাদের ফেরার টিকিট 20 দিন পর, ঠিক আছে। তো জানি না কি করব। যদি আগেই সমস্ত কিছু হয়ে যায় তাহলে তো আগেই চলে আসবো, তৎকাল টিকিট কেটে চলে আসবো আগেই। আর আমাদের ফেরার টিকিট আমরা এমনি কেটে রেখেছি এসিতে 20 দিন পরে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, বেরিয়ে যাবো এক্ষুনি। ব্লগ জুড়ে দেখতে থাকো, কী কী করি তোমরা সবই দেখতে পাবে, কীভাবে যাচ্ছি, কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি। চলো, এখন আমরা চলে আসলাম নিচে। এদিকে মার সঙ্গে প্রণাম করে এখন আমরা বেরোবো। যে তোমার দেওর আছে, মায়ের আরেকটা ছেলে, সেটাই আমাদের ভরসা বলতে পারো, তাই আমরা যেতে পারছি, না হলে তো যেতেই পারতাম না। কারণ সেও তো বয়স্ক মানুষ, তাকে রেখে যাওয়া মানে বিশাল টেনশনের ব্যাপার। এ তো মন খারাপ করতে শুরু করছে অলরেডি, একটু কান্না স্বাভাবিক, বড় ছেলে তো। তো যে তোমার দেওয়ার থাকবে বাড়িতে আরেকটা ছেলে, সেটাই ভরসাতেই আমরা যেতে পারছি। হ্যাঁ, বিশাল গরম হচ্ছে। তো চলো বেরিয়ে গেলাম। হ্যাঁ, সাবধানে থাকবা। একটু পরে কথা বলছি, দাঁড়াও। চলে আসলাম এই বাড়িতে। গোপালের মামির কাছে গোপালের দায়িত্ব দিয়ে যাচ্ছি আমরা দুজন, কারণ ভাইয়ের তো কাজ থাকে। ভাই সারাদিন ব্যস্ততা থাকলে 4 বেলা সম্ভবপর হয় না দেওয়া। আপনাকে দিয়ে গেলাম এটা, আপনি একটু যত্ন নেবেন এনার। আপনি দিদিভাই তো মেইনলি, হ্যাঁ, ওর বেশি যত্ন নেয়, কারণ হ্যাঁ আসলেই। মামা ভাইকে খোল, অনেকক্ষণ বন্দি হয়ে আছে ওখানে, খুলে ফেল। না, ও দেখি যে ঘুম পাড়িয়ে গেছো। বললাম না না, এখন রাত্রের খাবারও খাইনি। আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো যে এই মুহূর্তটা আমার কাছে একটুখানি কষ্টের, মা বাবারও সেম কষ্টেরই আর কি। কারণ পান্তু তো মানে আমাদের সবারই প্রাণ, ওকে ছেড়ে কোথাও থাকা মানে খুবই কষ্টকর। তো যাই হোক, 100 টাকা দিয়ে গেলাম, যেমন প্রতিবারই কোথাও যাওয়ার আগে কিছু না কিছু খাবার কিনে দিয়ে যাই বা কিছু কিনে দিয়ে যাই, তেমনভাবেই আর কি সেই দিলাম যে বাবা তোরা কিছু কিনে খাস। দীপন আর মনাকে দিয়ে গেলাম। আর এখন দেখো চলে আসলাম বাইরে, গাড়িও আসতে শুরু করেছে। তো সমস্ত লাগেজ নিয়ে আমার চলে আসলাম নিচে, উঠানে দাঁড়িয়ে আছি, মানে রাস্তায় আর কি। আমাদের তো উঠান নেই, রাস্তায় উঠান আমাদের বলতে পারো। এদিকে মাও বসে আছে, আমিও বসে আছি। আর আমরা সবাই একদম সিম্পল কাপড় তাপড়ই পরেছি, বুঝতেই পারছো ট্রেনে এত 30 ঘন্টার জার্নি প্রায়, খামোকা ভালো জামার কাপড় পরে কোনো লাভ নেই। যেসব জামা কাপড় আমি ঘরে মানে টুকটাক যাতায়াতে পরি সেগুলোই পরেছি। আমার মাও একটা সুতির শাড়ি পরেছে, সিম্পল বাটিক প্রিন্টের, যাতে ট্রেনে জার্নিটা কষ্টকর না হয়। তবে ট্রেন জার্নিটা একটুখানি কষ্টকর হয়েছে। কী হয়েছে তোমার সাথে নেক্সট ব্লগে তো অবশ্যই দেখতে পাবে, এই ব্লগে তো সবটা যাবে না। আর এই দেখো আমাদের গাড়ি চলেও এসছে। হ্যাঁ, ওলাই বুক করেছিল আমার হাজব্যান্ড, তো সেটা 400 টাকার মধ্যে আমাদের সুন্দর হাওড়া পৌঁছে দিল, বেশ কম টাকাতেই হয়ে গেল আর কি।
তো এই দেখো উঠে পড়লাম গাড়িতে, এদিকে বৌদির সঙ্গে মা একটু কথা বলছে, সবার সঙ্গে কথা বলছে। তারপরে মনাকে টাটা করে আমরা এখন বেরিয়ে পড়বো। এই মুহূর্তটা বর্ণনা না করাটাই ভালো। আর দেখো দাদাও চলে এসেছে দোকান থেকে, ওর তো এই সময় বাড়িতে আসে না, তবু আমাদের ছাড়তে দোকান থেকে চলে এসছে। ও তো আর আসতে পারেনি, তবু আমাদের গাড়িতে উঠিয়ে দিল আর কি। তো চলো আর কি রওনা হলাম দুগ্গা দুগ্গা বলে। আর যাওয়ার সময় সবাইকে রেখে যেতে ভীষণই মনটা খারাপ লাগছিলো, এটা আর কি বলবো। তো এই দেখো বেরিয়ে পড়লাম। আর আমি না গাড়ি ছাড়ার পর বেশ কিছুক্ষণ কোনো কথা বলিনি, অনেকক্ষণ পরে দেখো চলে এসেছি আমাদের রাস্তা ছাড়িয়ে অনেকটা দূরে, তারপর থেকে আবার কথা বলা স্টার্ট করলাম। আর আজকে আমাদের যেতে অনেক সময়ও লেগেছিলো, বেশ ভালো সময় লেগেছিলো বলতে পারো, প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গেছিলো। আজকে একটু জ্যামে পড়েছিলাম, আর এই সময়টা তো এরকমই হয়, জ্যাম থাকে। আমরা শিয়ালদা হয়েও যেতে পারতাম, কিন্তু অত লাগেজ নিয়ে তো মা বাবাকে হাত না ধরলে হাঁটতে পারে না। তো আমি মা বাবাকে ধরবো নাকি আমি লাগেজ ধরবো বলো, এর জন্যে আমাদের একটু সমস্যা হতো ট্রেনে করে আসলে, নাহলে ট্রেনে করে শিয়ালদায় আসতাম, ওখান থেকে আবার হাওড়া আসতাম, উল্টো রাস্তা ঘুরতে হতো। এর জন্য শর্টকাটে আমরা রোলায় নিয়ে নিয়েছিলাম। বিল 370 টাকা হয়েছিল, আমরা 30 টাকা চেঞ্জ নেইনি, কারণ লোকটা অনেকক্ষণ ধরে চালিয়ে নিয়ে এসছে, ওনারও তো একটু মানে টিপস আশা করে। তো যাই হোক, আর যাচ্ছে একটা আমার মঙ্গলকর কাজে, সুতরাং চাইছিলাম না কোনো মানুষকে রুষ্ট করতে, বা চাইছিলাম কোনো মানুষকে একটু সাহায্য করতে, সেভাবেই আর কি ওই টাকাটা নিইনি আমরা, আমার হাজব্যান্ড নেয়নি আর কি। তো যাই হোক, এই দেখো আর 1বার 2বার না, আমরা বেশ কয়েকবার জ্যামে পড়েছিলাম, অনেকবার জ্যামে পড়েছিলাম। এর জন্য আমাদের এত সময় লেগেছে, 1 ঘন্টার 20-25 মিনিট লেগে গেছিলো প্রায় আস্তে আস্তে। আর গাড়িতে তো আমার একটু সমস্যা আছেই, এর জন্য তো আমি সবসময় গাড়ি অ্যাভয়েড করি। সত্যি কথা বলতে আমি গাড়ি মানে দেখতে ভালো লাগে, কিন্তু উঠতে আমার একদম ভালো লাগে না। আমি গাড়ি একদম পছন্দ করি না, এর জন্যে আমার প্রচণ্ড সমস্যা হয়, মায়েরও তাই। কিন্তু কিছু করার নেই দেখে আমরা এইভাবে এসছি, এতে সহজ হয় জার্নিটা, মানে মা বাবা কষ্টই হতো। আর লাগেজগুলো আমাদের প্রচণ্ড ভারী হয়েছিল, জানি না আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম কি না। দেখো আমি না দিল্লিতে গিয়ে আমার একটা মানে অভিজ্ঞতা হয়েছিল, দিল্লির খাবার দাবার মানে ঝুমাদির বাড়ির খাবার দাবার না, ঝুমাদির বাড়ির খাবার দাবার তো নিশ্চয়ই খেয়েছিলাম, কিন্তু যখন বৃন্দাবনে গেলাম সেইখানকার খাবার দাবার, স্পেশালি চালটা মানে ভাতটা এত খারাপ ছিল যে আমি অনেক কদিন খাবারই খেতে পারিনি, এত বাজে ছিল খাবারটা, আমি বলতে বাধ্য হচ্ছি। মানে টেস্টই নেই, বাজে বলতে স্বাদ নেই আর কি, খাবার কখনো বাজে হয় না এটা বলা ভুল, মানে ওই আর কি স্বাদবিহীন লাগছিলো, আমি খেতে পারছিলাম না। এর জন্য আমরা চালটা নিয়ে গেছিলাম, বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলাম, এই জন্য লাগেজটা প্রচণ্ড হেভি হয়েছিল। আর মা বাবা তো বুঝতেই পারো বাইরের খাবার তো খাবেই না, হোটেলে খাবার কোনো প্রশ্নই আসে না, যাচ্ছেই তো পেটের ট্রিটমেন্টের জন্যে, তো বাইরের খাবার কী করে খাবে, আর লিভারের সমস্যায় বাইরের খাবার না খাওয়াটাই ভালো। এর জন্যই আমরা সমস্ত চাল ডাল বাড়ি থেকে নিয়ে গেছিলাম বয়ে, জানি হয়তো কেউ নিয়ে যায় না, ওখানে সবই পাওয়া যায়, বাট তবু আমি যেতে একটা অভিজ্ঞতা আগেই বললাম হয়েছিল যে বাইরের কেনা চালে স্বাদ থাকে না, তাই আমি নিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো চলে আসলাম হাওড়া ব্রিজে, অনেকক্ষণ পরে আর কি আসা হলো, সেটা তো সব তো শেয়ার করা যায় না, তাহলে এখানেই অনেক ঘন্টার বা অনেক মিনিটের ব্লগ হয়ে যাবে। তো এই আর কি, তবু এইসব শ্যুট কিন্তু আমার হাজব্যান্ডই করেছে, আমারও তো মন ছিল না শ্যুট করার, আমার ভালো লাগছিল না, কেমন লাগছিল, আর গা পাকা ছিল মানে, আর মনটাও খারাপ লাগছিলো, ভালো লাগছিল না। আর বুঝতেই তো পারো একটা মানে সন্তান হিসেবে নানা রকম টেনশন এই মুহূর্তে আমার কাজ করছিল, যে কি বলবে ডক্টররা, কি হবে, মাকে ঠিকভাবে বাড়িতে নিয়ে আসতে পারবো তো, এইসব নানা রকম কথা মনে আসছিল, যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটা যেন ঠিকঠাক হয়ে যায়, সেসবই আর কি। তার মধ্যে পান্তুকে ছেড়ে আসা সে একটা কষ্ট, এই কষ্টটা কোনো মানে ব্যাখ্যা আমার জানা নেই, ওকে ছাড়ার বোধহয় মানে ওকে রেখে আসবো, ও যে নেই মানে ও আমাদের সঙ্গে নেই, এই একটা যে একটা বিশাল কষ্ট, এটা আমি দুনিয়াকে কাউকে বোঝাতে পারবো না, আমার জাস্ট মানে বুকটা ভেঙে আসে ওর জন্য শুধু। আর সত্যি কথা বলছি, মানে ভগবানকে অনেক ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ যে পান্তু সোনাকে আমাদের জীবনে পাঠানোর জন্যে। ও এসে না আমার বলতে পারো আমার একটা মানে জীবনে একটা অন্যরকম শান্তির কাজ করে, ওকে দেখে, ওর মুখে হাসি মুখটা দেখতে পারলে আর কি। তো চলে আসলাম এই দেখো হাওড়া স্টেশন। আর এইটুকু সময় তো আর ভিডিও তোলা হয়নি, কারণ অত লাগেজ মানে দুখানা বড় বড় ট্রলি, একটা ছোট ব্যাগ মানে মিডিয়াম সাইজের ব্যাগ, পিঠের ব্যাগ সমস্ত ক্যারি করে নিয়ে মা বাবার হাত ধরে ধরে একদম ঠিক করে স্টেশনে 22 নম্বর না 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আমার এই মুহূর্তে মনে নেই। আমরা ধরেছিলাম হচ্ছে রাত 10:55 হাওড়া টু যশবন্তপুর না কি ওই ট্রেনটা যেন, ঠিক আছে। এই দেখো চলেও এসেছি হাওড়া ওই স্টেশনটায়। আর ট্রেনে মানে কী যে অবস্থা, দেখো বাড়িতে এসে মানে বাড়ির সঙ্গে একটুখানি ভিডিও কলে কথা বলে নিচ্ছি। আর এই দেখো আমাদের সমস্ত লাগেজ। আর আমরা 4টে জলের বোতল নিয়েছিলাম 2 লিটারের বড় বড়, সেখানে একটা ভরে নিয়েছিলাম, আর বাকি 3টে এই স্টেশনে এসে কল থেকে ভরে নিলাম। মার তো জলের প্রচণ্ড ক্রেভিং হয়, মানে জলের ক্রেভিং হয় না, জলই মা খায় আর কি, মার খাদ্যবস্তু ওই জলই, জলের আর কি ক্রেভিং হবে, জল প্রচণ্ড তেষ্টা পায় সেটাই আর কি। তো এই দেখো সমস্ত লাগেজ নিয়ে রেডি, ট্রেনও ঢুকছে, এখনই উঠে পড়বো। আর এসে সবার সঙ্গে একটু ভিডিও কলে কথা বলে নিলাম যে হ্যাঁ সাবধানে পৌঁছে গেছি, দাদাও চিন্তা করছিল, দাদাকেও ফোন করে বলে দিলাম যে পৌঁছে গেছি, চিন্তা করিস না,
এর জন্য আর কি সবার সঙ্গে ভিডিও করে মোটামুটি কথাবার্তা হয়ে গেল বাড়ির লোকগুলোর সঙ্গে, বুঝতেই পারো তারাও তো সবাই চিন্তা থাকে। আমার মনে হয় সবারই এই ব্যাপারটা হয়, যখনই কেউ কোথাও যায় সবারই চিন্তা থাকে। আর এই দেখো ট্রেনে ভিড় দেখো, আর এই ট্রেনে আমি দেখলাম প্রথমবার যে এত ভিড় হয়, বাপরে বাপ। এর আগে আমি এত ট্রাভেল করেছি দূর দূরান্ত, কিন্তু এর মতো ভিড় আমি কখনোই পাইনি। নর্মাল স্লিপার ক্লাসে আমি যতটুকু জানি রিজার্ভেশন ছাড়া কিন্তু অ্যালাউ করে না, এখানে সেটা অ্যালাউ করে দেয়। কী যে ভিড়, বাথরুমে যাওয়া যায় না, লোকজন বসে থাকে রাস্তা দিয়ে, সে তোমরা নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে। এই ব্লগে আর সবটা শেয়ার করছি না। দেখো ট্রেনে উঠে বসে পড়লাম, আর ট্রেন একটু পরে ছেড়েও দেবে। মা একটু লিকার চা খাচ্ছে, ছেড়েও দিল ট্রেনটা, এখন ছেড়েই দিল। মাঝখানে অনেকক্ষণ আর শ্যুট করা যায়নি, ওই যে বললাম যখন থেকে দায়িত্ব মাথার উপর তখন সেটা ঠিকঠাক করবো নাকি শ্যুট করবো বলো, তোমরাই বলো। তো আমি তো আমার ক্যামেরায় কিছু শ্যুট করতে পারিনি, আমার হাজব্যান্ডই ওর মোবাইল দিয়ে শ্যুট করেছে, তাই শেয়ার করতে পারছি আজকে। তো 20 দিনের জন্য কলকাতা হাওড়া সবাইকে টাটা বলে আমি এখন চলে যাচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, বারবার করে আমি একটা কথাই বলছি, যেন আমি আমার কাজে সফল হয়ে ঠিকঠাক ফিরে আসতে পারি। চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।